আচ্ছা, এমন একটা জগতের কথা ভাবুন তো, যেখানে আমরা শুধু মানুষের কথা শুনেই নয়, বরং তাদের ওই নীরব সংকেতগুলো, মানে মুখের ভাব, চোখের চাহনি, এগুলো দেখেও তাদের মনের ভেতরের খবরটা পেয়ে যাই। অনেকটা যেন একটা খোলা বই পড়ার মতো, তাই না? ঠিক তাই, যেন চোখের সামনে সব স্পষ্ট। ব্যাপারটা আসলেই অনেকটা সেরকম। আমরা তো প্রায়ই ভাবি যে কথা দিয়েই বুঝে সবটা বাজুল হয়, কিন্তু আসল যে গল্পটা, গভীর অনুভূতিগুলো, সেগুলো অনেক সময় লেখা থাকে ওই অব্যক্ত সংকেতগুলোতে, যেগুলো আমরা হয়তো খেয়াল করি না বা করতে পারি না ঠিক মতো। হ্যাঁ, ঠিক তাই। সেই সূত্র ধরেই কিন্তু আজকের আলোচনাটা, মানুষের শরীরী ভাষা, কিভাবে আমাদের ওই অবাচনিক সংকেতগুলো, নন ভার্বাল কিউ যাকে বলে, সেগুলো আমাদের আসল অনুভূতি বা চিন্তা প্রকাশ করে দেয়, যা অনেক সময় মুখের কথায় আমরা বলি না বা হয়তো বলতে চাই না। একদম। আর এই আলোচনাটা আমরা সাজিয়েছি মূলত বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের মন পড়ার কৌশল নিয়ে লেখা কিছু দারুণ সোর্সের উপর ভিত্তি করে। এই লেখাগুলো আমাদের একটা পথ দেখায় যে কিভাবে মানুষের আচরণ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে তাদের মনের কাছাকাছি পৌঁছানো যায়, তাদের ভেতরের মানুষটাকে একটু ভালো করে বোঝা আর কি। ঠিক। আর আমাদের আজকের লক্ষ্যও সেটাই, শরীরী ভাষার কিছু মূল সূত্র বা বলা যেতে পারে কৌশল, সেগুলো একটু সহজভাবে তুলে ধরা। আমরা বোঝার চেষ্টা করব যে এই জ্ঞানটা আমাদের প্রতিদিনের সম্পর্ক, কথাবার্তা, মানে সামগ্রিক যোগাযোগটাকে কিভাবে আরও একটু স্বচ্ছ, সহজ আর গভীর করে তুলতে পারে। দেখুন, কথা তো যোগাযোগের একটা অংশ মাত্র, হয়তো সবচেয়ে সচেতন অংশটা, কিন্তু আমাদের যে অনুভূতিগুলো বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেগুলো অনেক সময় প্রথমে শরীরী ভাষায় বেরিয়ে আসে। প্রায়শই তো এমন হয়, তাই না, যে কারো হাসির আড়ালে হয়তো একটা বিষণ্ণতা ঢাকা, অথবা কেউ মুখে খুব জোর দিয়ে হ্যাঁ বলল, কিন্তু তার শরীর বা ধরুন চোখের দৃষ্টি অন্য কথা বলছে, একটা দ্বিধা বা সংশয়। ঠিক। এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য আমাদের সোর্সে আরিফের গল্পটা ছিল, মনে আছে? বেশ প্রাসঙ্গিক কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আরিফের গল্পটা বলুন তো একটু। আরিফ মানে একজন নতুন কর্মী, বেশ কিছু আইডিয়া নিয়ে তার ম্যানেজার মিস্টার রহমানের কাছে গিয়েছিল। মিস্টার রহমান সব শুনলেন খুব মন দিয়ে এবং মুখে বললেনও, আরে বাহ, খুব ভালো হয়েছে, এগিয়ে যাও এটা নিয়ে। শুনে তো আরিফ মহা খুশি, স্বাভাবিক। অবশ্যই, কিন্তু সে এটা খেয়ালই করেনি যে ম্যানেজার যখন কথাগুলো বলছিলেন তখন তার দৃষ্টি ছিল একটু অন্যমনস্ক, টেবিলের ফাইলের দিকে তাকিয়েছিলেন, আর তার বসার ভঙ্গিটাও মানে বেশ আড়ষ্ট ছিল, যেন তিনি আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে চাইছেন। ওহ আচ্ছা, তার মানে মৌখিক সম্মতি দিলেও শরীর অন্য কথা বলছিল। একদম, তার শরীরী ভাষা কিন্তু ভিন্ন ইঙ্গিত দিচ্ছিল। আর ফলাফলটা কি হলো? ফলাফল যা হওয়ার তাই, মানে হতাশা আর কিছুটা বিভ্রান্তি। কয়েকদিন পর আরিফ জানতে পারল যে ম্যানেজার আসলে অন্য একটা প্ল্যান নিয়ে কাজ করছেন, আর আরিফের আইডিয়াটাকে সেভাবে গুরুত্বই দেননি। ইস! পূর্ণ ইঙ্গিতগুলো, যেমন চোখের সংযোগের অভাব বা একটু দূরত্ব বজায় রাখা কিংবা অধৈর্য ভাবটা, এগুলো ধরতে পারত। তাহলে হয়তো পরিস্থিতিটা সে আরো ভালোভাবে বুঝতে পারত, এতটা আশা করত না, বা হয়তো অন্যভাবে ফলো আপ করতো, তাই না? ঠিক তাই। এখান থেকেই তো শরীরী ভাষার গুরুত্বটা বোঝা যায়, তাই না? অবশ্যই, কারণ এই সংকেতগুলো প্রায়শই আমাদের অবচেতন মনের ভাবনা বা অনুভূতিকে প্রতিফলিত করে। আমাদের মস্তিষ্কের যে অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে, ওই যে লিম্বিক সিস্টেম, সেটা প্রায় শরীরী প্রতিক্রিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে সাড়া দেয়, যা অনেক সময় আমাদের সচেতন নিয়ন্ত্রণের বাইরে। মুখের কথা তো সাজিয়ে বলা যায়। হ্যাঁ, কিন্তু শরীরী ভাষা সবসময় অতটা সহজে লুকোনো যায় না। এটা অনেকটা ভেতরের সত্যটাকে বাইরে এনে ফেলার মতো। তাহলে কিছু নির্দিষ্ট সংকেতের উদাহরণ দিলে কেমন হয়, যা আমাদের সোর্সগুলোতেও বলা হয়েছে? যেমন হাসির কথাই ধরুন না। হ্যাঁ, হাসি, এটা দারুণ উদাহরণ। আসল হাসি আর ওই সৌজন্যের বা বলতে পারেন নকল হাসির মধ্যে কিন্তু বেশ স্পষ্ট পার্থক্য আছে, যদি একটু লক্ষ্য করা যায়। কিভাবে? মনোবিজ্ঞানে তো আসল হাসিকে ডুশেন স্মাইল বলে। যখন কেউ সত্যি মন থেকে হাসে, তখন শুধু ঠোঁটের কোণ উপরে ওঠে না, চোখের চারপাশের পেশিও সংকুচিত হয়, চোখের কোণে সূক্ষ্ম ভাঁজ পড়ে, যেটাকে ক্রোজ ফিট বলে। ও আচ্ছা আচ্ছা। হাসিটা যেন চোখ পর্যন্ত ছড়িয়ে যায়, একটা অন্যরকম দীপ্তি দেখা যায়। কিন্তু ধরুন লোক দেখানো বা নকল হাসি, সেখানে সাধারণত চোখের এই অংশগ্রহণটা থাকে না, হাসিটা মূলত ঠোঁটেই আটকে থাকে।
তার মানে পুরো মুখটা, বিশেষ করে চোখের দিকে খেয়াল করলে হাসির পেছনের অনুভূতিটা বোঝা সহজ হয়। একদম। এছাড়া হাতের ভঙ্গি, কথা বলার গতি, এগুলো নিয়ে তো সোর্সে বলা হয়েছে। হ্যাঁ, হাতের ব্যবহার নিয়েও তো অনেক কিছু বোঝা যায়। অবশ্যই হাতের ব্যবহার অনেক কিছু বলতে পারে। যেমন ধরুন খোলা হাতের তালু, এটা সাধারণত সততা বা একটা খোলামেলা ভাব বোঝায়। আবার ধরুন হাত মুষ্টিবদ্ধ করে রাখা বা বুকের কাছে আড়াআড়ি ভাঁজ করে রাখা, এটা কি একটু আত্মরক্ষামূলক বা হয়তো বন্ধ মনোভাব? হ্যাঁ, সেরকম ইঙ্গিত দিতে পারে। একইভাবে কেউ যদি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত কথা বলে, সেটা নার্ভাসনেস হতে পারে, উত্তেজনা হতে পারে, বা হয়তো কিছু লুকানোর চেষ্টাও হতে পারে। আবার উল্টোটা, খুব ধীর গতিতে কথা বলা, সেটাও দ্বিধা বা আত্মবিশ্বাসের অভাব বোঝাতে পারে। আর চোখের চাহনি, এটা নিয়েও তো অনেক মিথ আছে। কেউ চোখে চোখ রেখে কথা না বললেই অনেকে ভাবে সে কিছু লুকাচ্ছে। হ্যাঁ, এটা একটা খুব প্রচলিত ধারণা। তবে সবসময় কিন্তু এটা সত্যি নাও হতে পারে। চোখে চোখ রাখতে না পারাটা অনেক সময় লাজুকতা, অস্বস্তি বা ধরুন সাংস্কৃতিক পার্থক্যের কারণেও হতে পারে। সেটাও ঠিক। তবে হ্যাঁ, এটা ঠিক যে স্বাভাবিক কথোপকথনের সময় যদি কেউ ক্রমাগত চোখের সংযোগ এড়িয়ে যায় বা বারবার অন্যদিকে তাকায়, সেটা অনেক সময় আগ্রহের অভাব বা কিছু গোপন করার চেষ্টার ইঙ্গিত দিতে পারে। কিন্তু আবারও বলছি, শুধু একটা মাত্র সংকেত দেখে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক না। ঠিক, পুরো পরিস্থিতি আর অন্যান্য সংকেত মিলিয়ে দেখতে হবে। একদম। এই ছোট ছোট অবাচনিক সংকেতগুলো কিন্তু যোগাযোগের অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম, অনেক সময় শব্দের চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে জানাটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসতে পারে। এর সুবিধাগুলো ঠিক কি কি হতে পারে, আর একটু যদি বলেন। সুবিধা তো অনেক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার মনে হয় পারস্পরিক ভুল বোঝাবুঝি অনেক কমে যায়। আমরা যখন শুধু কথার মানেটা না খুঁজে মানুষটার পুরো আচরণটা দেখি, তার ভঙ্গি, তার গলার স্বরের ওঠানামা, এগুলো লক্ষ্য করি, তখন তার আসল মনোভাব বা অনুভূতির অনেক কাছাকাছি পৌঁছাতে পারি। এতে কমিউনিকেশনের স্বচ্ছতা বাড়ে। আর তাতে স্বাভাবিকভাবেই সম্পর্কগুলো আরও মজবুত হওয়ার সুযোগ পায়, তাই না? বন্ধুত্ব বলুন, পরিবারে বলুন, বা ধরুন কর্মক্ষেত্রে। নিঃসন্দেহে যখন আমরা অন্যদের ওই অব্যক্ত সংকেতগুলো বুঝতে পারি, তখন তাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে পারি। বুঝতে পারি কখন তাদের একটু সমর্থন দরকার বা কখন তারা হয়তো একটু অস্বস্তিতে আছে। এটা সম্পর্ককে অন্য মাত্রা দেয়। আর একটা প্রায়োগিক সুবিধার কথাও বলছিলেন। হ্যাঁ, সেটা হলো সম্ভাব্য ছলচাতুরি বা কোনো লুকানো বিষয়ে আঁচ করার ক্ষমতা বাড়ে। ধরুন আমাদের সোর্সে যে পুরনো ফোন বিক্রেতার উদাহরণটা দেওয়া আছে। হ্যাঁ, মনে পড়েছে। একজন বিক্রেতা ফোনটার খুব প্রশংসা করছে, দামও বেশ কম বলছে, কিন্তু আপনি লক্ষ্য করলেন যে সে যখন ফোনটার ব্যাটারি বা ধরুন অন্য কোনো ফিচার নিয়ে কথা বলছে, তখন একটু হলেও আপনার চোখের দিকে তাকাচ্ছে না, বা হয়তো হাত দুটো পকেটে ঢুকিয়ে নিচ্ছে, বা বারবার চুল ঠিক করছে। এই ধরনের অসংলগ্ন আচরণ, মানে কথার সাথে আচরণের মিল না থাকা, এটা দেখলে মনে একটা খটকা লাগতে পারে। ঠিক, মনে হতে পারে বিক্রেতা হয়তো ফোনটার কোনো খুঁত লুকানোর চেষ্টা করছে, বা সে নিজে তার কথায় পুরোপুরি আত্মবিশ্বাসী নয়। আর এই সচেতনতাটাই তখন আপনাকে আরও প্রশ্ন করতে বা কেনার আগে ভালো করে যাচাই করতে সাহায্য করবে। একদম। আর এই দক্ষতাটা শুধু কেনাকাটাতেই নয়, কর্মক্ষেত্রে কোনো আলোচনা, চুক্তি সই করা, ইন্টারভিউ দেওয়া বা নেওয়া, এমনকি সাধারণ সামাজিক মেলামেশার ক্ষেত্রেও খুব দরকারি। প্রায় সব পরিস্থিতিতেই এর প্রাসঙ্গিকতা আছে। কিন্তু এই শরীরী ভাষা পর্যবেক্ষণ করা বা তার মানে বোঝাটা, এটা কি খুব সহজ, নাকি এর জন্য কোনো বিশেষ কৌশল লাগে? এটা একই সাথে সহজ আবার কঠিনও। সহজ কারণ সংকেতগুলো তো সবসময় আমাদের চোখের সামনেই ঘটছে। আর কঠিন কারণ এগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য মনোযোগ, ধৈর্য আর বেশ খানিকটা অনুশীলনের প্রয়োজন। প্রথমত, শুধু কি বলা হচ্ছে সেদিকে কান না দিয়ে কিভাবে বলা হচ্ছে এবং বলার সময় শরীরটা কি করছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে কথার আড়ালের সংকেতগুলো ধরতে শিখতে হবে। মানুষটার কণ্ঠস্বরের ওঠানামা, কথা বলার গতি, মুখের অভিব্যক্তি, চোখের চাহনি, শারীরিক অঙ্গভঙ্গি, এই সব কিছুর দিকেই মনোযোগ দিতে হবে। অর্থাৎ অব্যক্ত সংকেতগুলোকে চেনা এবং বোঝার চেষ্টা করতে হবে।
এর জন্য কি কোনো স্টেপস আছে? নির্দিষ্ট স্টেপসের চেয়েও বেশি জরুরি হলো একটা সঠিক মানসিকতা। প্রথমত ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আচ্ছা। দ্বিতীয়ত সহানুভূতিশীল হতে হবে, মানুষটাকে বিচার করার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয়ত প্রেক্ষাপট, মানে কনটেক্সটটা খুব জরুরি। একই অঙ্গভঙ্গি ভিন্ন পরিস্থিতিতে কিন্তু ভিন্ন মানে বোঝাতে পারে। ঠিক, যেমন ওই যে বললেন শীতকালে কেউ হাত গুটিয়ে বসে থাকলে তার মানে সে ঠান্ডা অনুভব করছেও হতে পারে। হ্যাঁ, অগত্যা সে যে আপনার কথায় বিরক্ত বা তার মনোভাব বন্ধ তা নাও হতে পারে। এখানেই বোধহয় সেই জরুরি সতর্ক বার্তাটা আসছে, যার সোর্সগুলোতেও খুব জোর দিয়ে বলা হয়েছে। মানে কোনো একটা সংকেত দেখেই চট করে সিদ্ধান্তে পৌঁছানোটা ঝুঁকিপূর্ণ। একেবারেই ঠিক বলেছেন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরুন, কেউ কথা বলার সময় একটু গলা খাকারি দিল বা কেশে নিল। অনেকেই হয়তো সঙ্গে সঙ্গে ভেবে বসবেন এই নির্ঘাত মিথ্যে বলছে। হ্যাঁ, কিন্তু এর মানে তো এটাও হতে পারে যে সে নার্ভাস, বা তার গলায় সত্যি কোনো সমস্যা হয়েছে, বা এটা হয়তো তার একটা সাধারণ মুদ্রা দোষ। অথবা ধরুন কেউ কপালে ভাঁজ ফেলে কথা বলছে, তার মানেই সে রেগে আছে বা বিরক্ত, এমনটা ধরে নেওয়া তো ঠিক নয়। একদমই নয়। সে হয়তো বিষয়টায় খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করছে বা গভীরভাবে চিন্তা করছে। তাহলে একজন ভালো পর্যবেক্ষক হতে গেলে কি কি মনে রাখা দরকার? সোর্সগুলো কি বলছে? বেশ কয়েকটা বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, পক্ষপাতহীনভাবে দেখতে হবে, মানে নিজের আগের ধারণা বা অনুমানকে একটু দূরে সরিয়ে রেখে। দ্বিতীয়ত, মনোযোগ দিয়ে শুধু কথাই নয়, পুরো কমিউনিকেশনটা মানে শোনা এবং দেখা দুটোই করতে হবে। আচ্ছা। তৃতীয়ত, ধৈর্য ধরতে হবে এবং একটা দুটো সংকেত নয়, একাধিক সংকেত মিলিয়ে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করতে হবে। চতুর্থত, শুধু আচরণটা দেখেই বিচার না করে তার পেছনের সম্ভাব্য কারণগুলো বোঝার চেষ্টা করতে হবে। আর সবশেষে বোধহয় বেসলাইন আচরণের বিষয়টা। হ্যাঁ, খুব জরুরি। মানে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ কেমন আচরণ করে সেটা জানা থাকলে তার থেকে কোনো বিচ্যুতি ঘটলে সেটা সহজেই চোখে পড়ে। এই যে শরীরী ভাষা বোঝা এবং সেই অনুযায়ী নিজের আচরণকে সাজানো, এটা তো শুধু অন্যদের বোঝার জন্যই নয়, নিজের উন্নতিতেও দারুণভাবে কাজে লাগতে পারে। ফারজানার উদাহরণটা যেমন। হ্যাঁ, ফারজানার ঘটনাটা কিন্তু বেশ শিক্ষণীয়। সে কাস্টমার সার্ভিসে কাজ করত, আর তার বেশ সুনাম ছিল যে সে সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলে। কিন্তু তা সত্ত্বেও গ্রাহকদের কাছ থেকে প্রায়ই তার সার্ভিস নিয়ে অসন্তোষের অভিযোগ আসত। ফারজানা বেচারি বুঝতেই পারছিল না সমস্যাটা কোথায় হচ্ছে। ঠিক পরে একজন সিনিয়র কলিগের পর্যবেক্ষণে ধরা পড়ল ব্যাপারটা। ফারজানার হাসিটা ছিল বেশ যান্ত্রিক, মানে প্রায় অভ্যাসের মতো। সে হাসি মুখে কথা বললেও তার শরীরী ভাষা, যেমন হয়তো কাঁধটা একটু শক্ত করে রাখা বা চোখের দৃষ্টিতে আন্তরিকতার অভাব, কিংবা অতিরিক্ত দ্রুত কথা বলে আলোচনা শেষ করার একটা প্রবণতা, এগুলো তার হাসির সাথে ঠিক মিল ছিল না। আর এই অসামঞ্জস্যতাটাই গ্রাহকরা অবচেতনভাবে ধরে ফেলছিল। হ্যাঁ, আর তাদের মনে হচ্ছিল ফারজানা আন্তরিক নয় বা তাদের সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছে না। তারপর যখন সে সচেতন হলো, যখন ফারজানা এই বিষয়ে সচেতন হলো এবং শুধু মুখের হাসির ওপর জোর না দিয়ে তার পুরো শরীরী ভাষায় একটা আন্তরিকতা আনার চেষ্টা করলো, যেমন ধরুন গ্রাহকের দিকে পুরোপুরি ঘুরে তাকানো, মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনে সহানুভূতির সাথে একটু মাথা নাড়ানো, তখন নিশ্চয়ই পরিস্থিতি পাল্টে গেল। একদম। ফলাফলটা ছিল চোখে পড়ার মতো। গ্রাহকদের সন্তুষ্টি বাড়ল, অভিযোগ কমে গেল, আর ফারজানার নিজেরও কাজের প্রতি আগ্রহ আর আত্মবিশ্বাস দুটোই বাড়ল। দারুণ। তার মানে শারীরিক ভাষা বোঝাটা শুধু অন্যকে পড়ার কৌশল নয়, এটা নিজের অভিব্যক্তি, নিজের পাঠানো সংকেত আর সেগুলোর কি প্রভাব পড়ছে সেটা সম্পর্কে সচেতন হওয়ারও একটা জরুরি উপায়। ঠিক তাই। আমরা কথার মাধ্যমে যে বার্তাটা দিতে চাইছি, আমাদের শরীরও কি সেই একই বার্তা দিচ্ছে? এই সামঞ্জস্যতাটা কিন্তু সম্পর্ক আর যোগাযোগের জন্য খুবই জরুরি। এ প্রসঙ্গে আরও একটা বেশ আকর্ষণীয় কৌশলের কথা কিন্তু সোর্সগুলোতে আছে। সেটা হলো মিররিং, মানে অনুকরণ। মিররিং মানে আয়নার মতো অন্যের আচরণ নকল করা। এটা কিভাবে কাজ করে বা কেন করে মানুষ? হ্যাঁ, অনেকটা তাই, তবে বিষয়টা বেশ সূক্ষ্ম। মিররিং হলো খুব সচেতনভাবে এবং খুব সূক্ষ্মভাবে অন্য ব্যক্তির শরীরী ভাষার কিছু দিক অনুকরণ করা। এটা হতে পারে তার বসার ভঙ্গি, হাতের নড়াচড়া, কথা বলার গতি, এমনকি শ্বাস-প্রশ্বাসের ছন্দ পর্যন্ত। তাই নাকি? শ্বাস প্রশ্বাসও? হ্যাঁ, তবে এটা কিন্তু হুবহু নকল করা নয়,
বরং একটা ছায়া অনুসরণ করার মতো। খুব সাবধানে করতে হয়। কিন্তু এর উদ্দেশ্যটা কি? এতে লাভ কি? এর পেছনের মনোবিজ্ঞানটা বেশ ইন্টারেস্টিং। যখন আমরা খুব সূক্ষ্মভাবে কারো শরীরী ভাষা অনুকরণ করি, তখন অবচেতনভাবে তার মনে একটা সংযোগের অনুভূতি তৈরি হয়। তার মনে হতে পারে এই মানুষটা আমার মতো, বা সে আমাকে বুঝতে পারছে। ওহ, আচ্ছা। এটা পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, বিশ্বাস তৈরি করতে আর সহানুভূতি তৈরি করতে দারুণ সাহায্য করে। বলা হয় এটা আমাদের মস্তিষ্কের মিরর নিউরন সিস্টেমকে সক্রিয় করে, যেটা আমাদের অন্যের অনুভূতি বুঝতে এবং তার সাথে একাত্মতা অনুভব করতে সাহায্য করে। তার মানে এটা কোনো যান্ত্রিক নকল নয়, বরং একটা সংযোগ তৈরির চেষ্টা, বোঝাপড়ার কৌশল। একদম। এটা নকল করা বা ব্যঙ্গ করা নয়, এটা হলো সহানুভূতির একটা নীরব সেতু তৈরি করার মতো। তবে হ্যাঁ, এটা খুব সচেতনভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অবশ্যই সম্মানের সাথে করতে হয়, যাতে অন্য ব্যক্তি বুঝতে না পারে যে তাকে অনুকরণ করা হচ্ছে। না হলে কিন্তু ফল উল্টো হতে পারে। উদ্দেশ্যটা হতে হবে সংযোগ স্থাপন, নিয়ন্ত্রণ নয়। ঠিক। কৌশলটা শক্তিশালী, তাই এর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকাটা খুব জরুরি। এখানেই নৈতিকতার প্রশ্নটা আসছে, তাই না? অবশ্যই। আমাদের সোর্সগুলোতেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে শরীরী ভাষা বোঝার জ্ঞান বা মেরেরেনের মতো কৌশলগুলো ব্যবহার করা উচিত মানুষকে আরও ভালোভাবে বোঝার জন্য, তাদের সাথে গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরির জন্য। কাউকে নিয়ন্ত্রণ করা বা নিজের স্বার্থে ব্যবহার করা মানে ম্যানিপুলেট করার জন্য নয়। জ্ঞানের সঠিক এবং নৈতিক ব্যবহারটাই আসল। সেটাই কাম্য। সব মিলিয়ে তাহলে আলোচনাটা এই জায়গায় এসে দাঁড়ালো যে মানুষকে যদি সত্যি ভালোভাবে বুঝতে হয়, তাহলে শুধু তাদের মুখের কথা শুনলেই হবে না। তাদের শরীর কি বলছে, তাদের ওই অব্যক্ত অনুভূতিগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে, সেদিকেও মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মানুষ হয়তো ততটা রহস্যময় নয় যতটা আমরা ভাবি। যদি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শিখি, তাহলে তারা অনেকটা খোলা বইয়ের মতোই হয়ে উঠতে পারে। একেবারে। এই পর্যবেক্ষণ ক্ষমতা আর সংবেদনশীলতাই হলো আসল চাবিকাঠি। শুধু দেখা নয়, উপলব্ধি করা। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার হলো, প্রতিটি মানুষ যেন এক একটা চলমান গল্প। তাদের চোখ, মুখের প্রতিটি রেখা, কণ্ঠস্বরের ওঠানামা, চলার ছন্দ, বসার ভঙ্গি, এই সবই যেন সেই ভেতরের গল্পের এক একটা অধ্যায়। বাহ, খুব সুন্দর করে বললেন। আর শরীরী ভাষা বা ওই অবাচনিক সংকেতগুলো হলো সেই গল্পটা পড়ার আর বোঝার মূল্যবান সূত্র। ঠিক। আর এখানেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে চাই, যা হয়তো তাদের পর্যবেক্ষণকে আরও একটু শানিত করবে। নিশ্চয়ই, বলুন। পরের বার যখন কারো সাথে কথা বলবেন, তখন শুধু তার বলা শব্দগুলোর দিকে মনোযোগ না দিয়ে এক মুহূর্তের জন্য একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা, তার অব্যক্ত মনটা কোন গল্পটা বলতে চাইছে? তার শরীরী ভাষার কোন ছোট, আপাত দৃষ্টিতে হয়তো গুরুত্বহীন সংকেতটা আপনাকে একটা সম্পূর্ণ নতুন দিক খুলে দিতে পারে। কোনো নীরব অভিব্যক্তিটা হয়তো তার আসল অনুভূতি বা পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু বলে দিচ্ছে। বাহ, এটা সত্যি খুব গভীরভাবে ভাবার মতো একটা প্রশ্ন। শুভ শোনা নয়, দেখা এবং অনুভব করা। দারুণ। হ্যাঁ, চেষ্টা করা যেতে পারে আরও বেশি করে পর্যবেক্ষণ করার, কিন্তু কম বিচার করার। আর এই সচেতন পর্যবেক্ষণের মাধ্যমেই হয়তো মানুষের সাথে আমাদের সম্পর্কগুলো আরও গভীর হবে, আরও অর্থপূর্ণ হবে এবং আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে। কারণ প্রতিটি মানুষই তো এক একটি অনন্য বই। একদম। আর যত মনোযোগ আর সহানুভূতির সাথে সেই বই পড়া যাবে, জীবনের পাঠশালায় আমাদের জ্ঞান আর অভিজ্ঞতা ততই কিন্তু সমৃদ্ধ হবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।